হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। সোশ্যাল মিডিয়া খুললে এখন একটাই প্রশ্ন, এবার কি তাহলে তোমাদের কাট অফ কম যাবে, মানে কম হতে চলেছে? নতুন প্যানেল কি খুব শীঘ্রই বেরোতে চলেছে? দেখো, সোশ্যাল মিডিয়ায় এখন WBSSC গ্রুপ সি আর গ্রুপ ডি এর ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট আর ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে এত খবর ঘুরছে যে তোমাদের অনেকেরই মাথা খারাপ হওয়ার জোগাড়, তাই না? কেউ বলছে যে ইন্টারভিউ আর টাইপিং নাকি একই দিনে হবে, আবার কেউ বলছে যে ফর্মে একটু ভুল থাকলেও সোজা বাতিল। সত্যিটা আসলে কি, এটাই এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন। সো আজকের এই ভিডিওতে তোমাদের একজন দাদা হিসেবে একদম পরিষ্কার ভাষায় সব কটা ডাউট ক্লিয়ার করে দেব। তাই তোমাদের যা যা প্রশ্ন ছিল, 8 পাস সার্টিফিকেট কাদের লাগবে, ঠিক আছে, তাছাড়া ওবিসি এনসিএল নিয়ে কি করবে, তাছাড়া ইডব্লিউএস এর কোন সালেরটা লাগবে, আর ফর্মে যাদের পার্সেন্ট ভুল হয়েছে তাদের কি সত্যি চাকরিটা হাতছাড়া হতে চলেছে, আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে ইন্টারভিউ এর জন্য কি সত্যি দামি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার দরকার আছে। তাই এই সব প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তারাও ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয় এবং এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। চলো এবার টপিকে ঢোকা যাক। সেটা হচ্ছে, প্রথমে আসি তোমাদের সবচেয়ে বড় কনফিউশনের জায়গায়, যে ইন্টারভিউ, টাইপিং টেস্ট আর ভেরিফিকেশন কি একই দিনে হবে? তো উত্তর হলো একদম সোজা উত্তর, সেটা হচ্ছে না, একই দিনে সবটা হওয়া প্র্যাকটিক্যালি অসম্ভব। কেন বলছি? কারণ এসএসসির অফিস থেকে যেটুকু আপডেট বা নিয়ম কানুন জানা যাচ্ছে যে তাতে পুরো প্রসেসটা ধাপে ধাপে হবে। রুলস অনুযায়ী সবার প্রথমে হবে গ্রুপ সি এর ডকুমেন্টস ভেরিফিকেশন, এরপর হবে গ্রুপ ডি এর ভেরিফিকেশন, ঠিক আছে, এবং ভেরিফিকেশন পর্ব মিটলেই কিন্তু তারপর শুরু হবে গ্রুপ সি এর ইন্টারভিউ এবং একদম শেষে গিয়ে গ্রুপ ডি এর ইন্টারভিউ হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দাদা, গ্রুপ সি এর টাইপিং আর ইন্টারভিউ কি একই দিনে হতে পারে? দেখো, এই বিষয়ে এখনোই 100% গ্যারান্টি দিয়ে কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু হতে পারে যে টাইপিং টেস্টটা ইন্টারভিউ এর কয়েকদিন আগে হয়ে গেল, ঠিক আছে, আবার এটাও হতে পারে যে দুটো একই দিনে কন্ডাক্ট করা হলো। এর জন্য আমাদের অফিসিয়াল নোটিফিকেশনের জন্য একটু ওয়েট করতে হবে। তবে একটা ব্যাপার শিওর থাকো, সেটা হচ্ছে সবার আগে ডকুমেন্টস ভেরিফিকেশনই হবে, ঠিক আছে। তাই ডকুমেন্টস গুলো এখন থেকে কিন্তু গুছিয়ে রাখতে শুরু করো। এবার আসি ডকুমেন্টস নিয়ে তোমাদের হাজারো প্রশ্ন, সেটা এক এক করে ক্লিয়ার করছি, মন দিয়ে শোনো, ঠিক আছে। প্রথম যে পয়েন্টটা রয়েছে যে 8 পাস সার্টিফিকেট, অনেকে আমাকে মেসেজ করেছো যে দাদা, আমি তো গ্র্যাজুয়েট, আমার কি 8 পাসের সার্টিফিকেট লাগবে? যারা মাধ্যমিক পাস করে গেছে, ঠিক আছে, তাদের জন্য 8 পাস সার্টিফিকেট একেবারেই লাগবে না। তোমাদের মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট আর বয়স প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইগুলো থাকলেই কিন্তু এনাফ। আর তাহলে 8 পাস সার্টিফিকেটটা কাদের লাগবে? তো বলে রাখি, যারা মাধ্যমিক পর্যন্ত পৌঁছায়নি বা পরীক্ষা দেয়নি, শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে। তোমাদের যাদের এটা লাগবে, ঠিক আছে, তারা নিজেদের স্কুলের হেডমাস্টার মশাইকে গিয়ে অনুরোধ করো, ঠিক আছে, স্কুলের যে পুরনো রিপোর্ট কার্ড আছে সেটা দেখিয়ে যে সালে পাস করেছো সেই সালের একটা 8 পাসের মার্কশিট বানিয়ে নাও, ঠিক আছে। আর হ্যাঁ, এর সাথে অবশ্যই কিন্তু একটা ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে নিয়ে নেবে, এটা তোমার ইন্টারভিউ বোর্ডে একটা এক্সট্রা মাইলেজ দেবে, ঠিক আছে। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে ওবিসি এবং এনসিএল কনফিউশন। দেখো, এনসিএল বা নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট মূলত লাগে কোথাও অ্যাডমিশন বা স্কলারশিপের ক্ষেত্রে, যেখানে ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করে। এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের এনসিএল লাগছে না, শুধু ওবিসি সার্টিফিকেটটা লাগবে। অনেকের ওবিসি সার্টিফিকেট পুরনো ম্যানুয়াল, তারা রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করেছো কিন্তু পাওনি, তো বলে রাখি টেনশন নিও না, ঠিক আছে। পুরনো কার্ডের জেরক্সটা দেখাবে, আর রিইস্যুর জন্য যে অ্যাপ্লাই করেছো তার রিসিভ কপি বা স্লিপটা সাথে রাখবে, ঠিক আছে। আর রাজ্য সরকার নিজেই কিন্তু এক কার্ড দিতে দেরি করছে, তাই এই কারণে তোমার প্রার্থী পদ বাতিল হবে না। আর তৃতীয় পয়েন্টটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে, ডিজিটাল করা নেই, চেষ্টা করো সেটা রিইস্যু করিয়ে নেওয়ার, ঠিক আছে। কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে ঘাবড়ানোর কিছু নেই, শর্ত একটাই যে তোমার সার্টিফিকেটটা অথেন্টিক বা আসল হতে হবে। মনে রেখো, এবার কিন্তু মেডিকেল বোর্ড বসবে এবং ভেরিফিকেশন খুব কড়াকড়ি ভাবে কিন্তু হবে। যদি কেউ টাকা দিয়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে থাকো তাহলে কিন্তু এবার ধরা পড়বেই এবং ক্যান্সেল হয়ে যাবে। আসল সার্টিফিকেট থাকলে কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে, কিন্তু নকল থাকলে কিন্তু চিন্তা হবে। এবার চলে আসি যে অনেকেই প্রশ্ন করছো যে দাদা, 24-25 নেই, 25-26 আছে, তাহলে কি 26-27 এটাও বানাতে হবে? দেখো, নিয়ম হলো যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট যে ফিনান্সিয়াল ইয়ারে পড়ছে সেই বছরের সার্টিফিকেটটাই কিন্তু আসল। ধরো সেটা 25-26, তাহলে তোমার কাছে 25-26 সালের সার্টিফিকেট থাকা মাস্ট, ঠিক আছে। এর আগেরটা 24-25 চাইলে তুমি একনলেজমেন্ট স্লিপ বা পুরনোটা দেখাতে পারো, কিন্তু অ্যাডভান্স বছর অর্থাৎ 26-27 সালের সার্টিফিকেটের কোনো প্রয়োজন তোমাদের নেই। তারপরের অংশে চলে যায়। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টে আসছি,
যেটা হচ্ছে ফর্মে ভুল। তোমাদের মধ্যে অনেকেই ভয় পাচ্ছ যে ফর্ম বাতিল হয়ে যাবে কিনা, ঠিক আছে? তো বলে রাখি, ভালো করে বুঝে নাও। ধরো তুমি একাডেমিক স্কোর ভুল দিয়েছো, ঠিক আছে? তোমার আসল একাডেমিক পার্সেন্টেজ হয়তো 62%, কিন্তু তুমি ফর্মে ভুল করে 61% দিয়ে ফেলেছো। এতে তোমার কোনো প্রবলেম হবে না। ভেরিফিকেশনের সময় ওনারা তোমার অরিজিনাল মার্কশিট দেখে সেটা কারেকশন করে দেবেন। কিন্তু উল্টোটা হলে বিপদ। ধরো তোমার আসল পার্সেন্টেজ 60%, ঠিক আছে, কিন্তু তুমি ফর্মে বাড়িয়ে 61% দিয়েছো, ঠিক আছে? তবে বলে রাখি, ফর্ম তোমার কিন্তু বাতিল হবে না ঠিকই, কিন্তু ভেরিফিকেশনের সময় তোমার মার্কশিটটা কমিয়ে অরিজিনাল অর্থাৎ 60% কিন্তু করে দেওয়া হবে। আর এখানেই কিন্তু কাটছে কাট অফের খেলা। তোমরা যে কাট অফের হিসেবগুলো কষছো বা সোশ্যাল মিডিয়ায় দেখছো, মাথায় রাখবে এবার কিন্তু হিসেবের থেকে কাট অফ অন্তত 1 নম্বর করে বাড়তে পারে। কেন বলছি? ধরো তুমি হিসেব করে বসে আছো, কাট অফ যাবে 71, ঠিক আছে, কিন্তু সেটা বেড়ে দেখবে 72 হয়ে যেতে পারে, ঠিক আছে? তাই তোমার একাডেমিক স্কোর কমে যাওয়ার পর তোমার টোটাল স্কোর যদি সেই নতুন কাট অফের নিচে চলে যায়, তাহলে তুমি সোজা প্যানেল থেকে বাদ পড়ে যাবে। আর কাট অফের ওপরে থাকলে তুমি সেফ। আর একটা ভুল অনেকে করেছে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের জায়গায়। তুমি হয়তো অন্য কোনো অফিসে বা পঞ্চায়েতে ক্লার্কের কাজ করো, ঠিক আছে, আর সেই এক্সপিরিয়েন্সটা তুমি স্কুল সার্ভিস কমিশনের ফর্মে দিয়েছো। বলে রাখি, এই এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু কাউন্ট হবে না। সেম ক্যাটাগরি এবং সেম লেভেলের কাজ হতে হবে, অর্থাৎ স্কুল লেভেলে গ্রুপ সি বা গ্রুপ ডির কাজ করলেই কিন্তু তবেই নাম্বার পাবে। যারা ভুল এক্সপিরিয়েন্স দিয়েছো তাদের ওই নাম্বারটা 0 করে দেওয়া হবে। তোমার যখন ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যখন যাবে, তখন কিন্তু দেখবে এটা এই নাম্বারটা বাদ পড়ে যাবে। তারপর যদি তোমার নাম্বার কাট অফ এর ওপর যদি থাকে তাহলে ভালো, না হলে কিন্তু তুমি বাদ পড়ে যাবে। এবার আসি শেষ প্রশ্নে, যে ইন্টারভিউ এর জন্য কি হাজার হাজার টাকা দিয়ে কোচিং সেন্টারে ভর্তি হতে হবে? শোনো, আমি একদম সোজা কথা বলছি, তুমি যদি গ্রুপ ডি এর ক্যান্ডিডেট হও, তোমার কোনো কোচিং সেন্টারের দরকার নেই। গ্রুপ ডি এর ইন্টারভিউতে মূলত দেখা হবে যে তুমি মানুষটা কতটা বিনয়ী এবং এই পদের কাজটা তুমি মন থেকে করতে পারবে কিনা। সেখানে গিয়ে যদি তুমি ওভার স্মার্টনেস দেখাও, বড় বড় ইংরেজি বলো, তাহলে কিন্তু ইন্টারভিউয়াররা ভাববেন যে এ তো এই কাজটা করবে না, কিছুদিন পর ছেড়ে দেবে, উল্টে তোমার নাম্বার কিন্তু কমিয়ে দেবে। তাই বাড়িতে বসেই কিন্তু বেসিক জিনিসগুলো প্র্যাকটিস করো, এতেই কিন্তু যথেষ্ট। এবার শেষে চলে আসছি যে তোমাদের কাট অফ কত যাবে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেই কাট অফটা, ঠিক আছে? সো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে ওয়েস্টার্ন রিজিয়ন থেকে যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কাট অফ দেওয়া আছে, যে ইউআর এর মেল ফিমেল যেটা কাট অফ দেওয়া আছে দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে, ঠিক আছে? ইউআর এর জন্য 34 থেকে 38 এর মধ্যে যাবে, ঠিক আছে? ওবিসি তে যাবে 33 থেকে 37, আর এসসি তে তোমাদের যেতে পারে 32 থেকে 34, আর এসটি তে তোমাদের যেতে পারে 31 থেকে 32, এবং ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 28 থেকে 30, আর পিএইচ যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য যেতে পারে 24 থেকে 27, এবং ফিমেলদের দেখতে পাচ্ছ তোমাদের এক্সপেক্টেড কাট অফ সেটা হচ্ছে 33 থেকে 36, সেটা হচ্ছে ইউআর এর। ওবিসি তে যেতে পারে তোমাদের 32 থেকে 34, এসসি তে তোমাদের যেতে পারে 31 থেকে 33, এসটি তে তোমাদের যেতে পারে 29 থেকে 30, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 26 থেকে 28, আর পিএইচ এ তোমাদের যেতে পারে 23 থেকে 25। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, গ্রুপ ডি এর এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে? আর তোমাদের কি মতামত, এই কাট অফটা কি যাবে না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো, এবং এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো আপডেট মিস যাতে না হয়।